প্রেম বিদ্বেষী দিহান দেখছি এখন প্রেমে মাখো মাখো হয়ে আছে। এখানে দাঁড়িয়ে পাহারা দেওয়া হচ্ছিল বুঝি? দিহান ঘাড় ঘুরিয়ে তাকায়। অন্তিকে এক পলক দেখে নিয়ে আপুকে উদ্দেশ্য করে বলে, অযথা কথা খরচ না করে তোর কাজে যা। এখানে তোর আর কোনো কাজ নেই। যাচ্ছি যাচ্ছি। আপুটা চলে যায়। অন্তি চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার কেন জানি খুব লজ্জা লাগছে। এই যে দিহান তার দিকে তাকিয়ে আছে, এতে সে মাথা সোজা করতে পারছে না, যেন চোখে চোখ মিলেই তার মৃত্যু ঘটবে। দিহান সোজা হয়ে দাঁড়ায়, পাঞ্জাবির পকেটে ফোন রেখে শান্ত গলায় বলে, এখন সব ঠিক আছে? অন্তি মাথা উপর নিচ করে। দুদণ্ড সময় পর দিহান পুনরায় বলে, সোজা খাবারের ওখানে চলে যাও, আমি আশপাশেই থাকবো। দিহান ব্যস্ত পায়ে চলে যায়। দিহানের বলা কথাগুলো অন্তির ছোট্ট মনে ঝড় তোলে, এলোমেলো করে দেয় অনুভূতিদের। কি ছিল কথাগুলোতে? এত মাদকতা কেন? তার হৃদয় উষ্ণতায় ভরে ওঠে। এই যে অনাকাঙ্ক্ষিতভাবে মানুষটার ছোট ছোট যত্ন পাচ্ছে সে, তার লোভ বেড়ে যাচ্ছে। কড়া শাসনে আটকে রাখার হৃদয়টা অস্থির হয়ে ছটফট করছে। ভালোবাসা চাই তাদের, মনের ভেতরে লুকিয়ে রাখা প্রেমটা যেন নতুন রূপে বেরিয়ে আসতে চাইছে। মানুষটার এতটুকুন যত্ন পেতে সে মরতেও রাজি। সোজা হয়ে দাঁড়াও, এভাবে কাচুমুচু করছো কেন? তুমি কি আসামি? নুহাসের ধমকে তনির চোখে জল আসে। সে সোজা হয়ে দাঁড়ায়, কিন্তু যেও কিছুতেই সে মাথা সোজা করে সরাসরি তাকাতে পারছে না। এদিকে নুহাস ক্যামেরা হাতে অনর্গল নির্দেশনা দিয়ে চলেছে, এভাবে না, এভাবে দাঁড়াও, মাথা উঁচু করে তাকাও, অল্প হাসো, আকাশের দিকে তাকাও, ব্লা ব্লা ব্লা। ছবি তোলার প্রতি বিশেষ আগ্রহ আছে তনিরও, কিন্তু ক্যামেরাম্যানটা নুহাস না হলেও চলতো। এমন দানবীয় মানুষের সামনে সে কিভাবে পোজ নিবে? তন্নির কাদো কাদো মুখের দিকে তাকিয়ে নুহাস তপ্ত শ্বাস ফেলে। ক্যামেরার হাতে এগিয়ে আসে, কপালে পড়ে থাকা চুলগুলোর যত্ন নিয়ে কানের পেছনে গুজে দেয়। তন্নি তখনও চোখ নামিয়ে রাখে। নুহাস ধমক দিতে যেও হেসে ফেলে, চঞ্চল কণ্ঠে শুধায়, তুমি বড্ড বোকা সুন্দরী, এত বোকা হলে চলে? এবার তন্নি তাকায়, সরাসরি নুহাসের চোখে চোখ রাখে। সে অন্তির মতো চটপটে নয়, শান্ত স্বভাবের। এটা সবাই বলে, কিন্তু বোকা এটা কখনো কেউ বলেনি। বোকা শব্দটা তন্নির কাছে নিতান্তই অপমানসূচক শব্দ বলে মনে হলো। তার আত্মমর্যাদা সম্পূর্ণ মস্তিষ্ক তীব্র প্রতিবাদে ফেটে পড়ল। তন্নি প্রথমবারের মতো নুহাসের কথার বিরোধিতা করে প্রতিবাদী কণ্ঠে জানালো, আমি বোকা না, আপনি ভুল বুঝছেন। নুহাসের হাসি সেকেন্ডের জন্য থামে, কপাল বরাবর সূক্ষ্ম ভাঁজ পড়ে, পরক্ষণেই হাসি চওড়া হয়। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে কৌতুক করে বলে, বোকা বলায় সুন্দরী বিড়াল বাঘ বেনে গেল যে, ইন্টারেস্টিং। তনি মাথা নিচু রেখে দুপা পেছনে সরে দেয়, চোখ তুলে সম্মুখে তাকানোর দ্বিতীয় চেষ্টা করে না। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে, যাচ্ছে। আর দাঁড়ায় না মেয়েটা। নুহাস মুচকি হাসে। ভীতু বাঘিনীকে তার ভালো লেগেছে খুব। এই নতুন রূপটা আনএক্সপেক্ট ছিল। নারীর আর কত রূপ আছে। চেনা পরিচিত মুখগুলোকে হঠাৎ করে বদলে যেতে দেখলে, যা ভিন্নধর্মী আচরণ করতে দেখলে, যেরকম ব্যক্তির মস্তিষ্ক স্বাভাবিকের তুলনায় বিপরীত প্রতিক্রিয়া করবে, উক্ত পরিবর্তনের রহস্য উন্মোচনে ব্যাকুল হবে। অন্তির ব্যাপারটাও তেমন। প্লেটে বাহারি খাবার থাকা সত্ত্বেও সে তার গালে তুলতে পারছে না। তার নজর দূরে খাবারের তদারকি করা দিহানের দিকে। লোকটা হঠাৎ করেই কেমন দায়িত্ববান পুরুষে নাই আচরণ করছে। ব্যাপারটা একটু রহস্যজনক ঠেকেছে তার কাছে। কুকুরের লেজ হুট করে সোজা হয়ে যাওয়ার মতো কোনো প্রবাদ সে শোনেনি। তার মানে এটা দাঁড়ায় যে ব্যাপারটা অসম্ভব। তাহলে দিহান মির্জার মতো মানুষের লেজ কিভাবে সোজা হতে পারে? দোস্ত, লেগ পিস দিল না কেন আমাদের? দেখ তুলির প্লেটে বেশি বেশি বড় লেগ পিসটা দিছে কেন রে? আমরা বুঝি টাকা দিইনি? অন্তি তার কথা শুনল বলে মনে হলো না, বরং সে তন্নির হাত ঝাঁকিয়ে বলল, দোস্ত, তোর মনে হয় না কিছু একটা গোলমেল হচ্ছে? মানে এই ফিল সামথিং ফিশি হিয়ার। তন্নি উৎসাহিত হয়ে বলল, দ্যাটস ইজ গার্ল, আমিও এটাই বলছিলাম। দেখলি তো কেমন অবিচার চলছে।
শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় যদি লেগ পিস নিয়ে এমন রাজনীতি চলে, তবে দেশের জন্য সব প্রান্তে কি চলবে? ক্যান ইউ এভার ইমাজিন? আমি হাইলি ডিসঅ্যাপয়েন্ট। ফোঁস করে নিঃশ্বাস ফেলল তনি। অন্তি কটমট করে চাইল, এখানে এত বড় কিছু ঘটে যাচ্ছে আর এই মেয়ে পড়ে আছে লেগ পিস নিয়ে। অমনি তাকাস কেন? অন্তি চাপা শ্বাস ফেলে উদাস ভঙ্গিতে বলল, দিহান মির্জাকে লক্ষ্য করেছিস? কেমন ঘাপলা লাগছে লোকটার ভেতর। ধমকাধমকি বাদ দিয়ে আজ এত দায়িত্ববান পুরুষের রোল কেন প্লে করছে? মনে মনে নিশ্চয়ই চূড়ান্ত কোনো ষড়যন্ত্র করছে। এই লোকের শিরায় শিরায় খারাপি লুকিয়ে আছে। অন্তির এই ওভার থিঙ্কিং ব্যাপারটা তন্নির ঠিক পছন্দ হলো না। সে বেশ খানিকটা বিরক্ত হয়ে জবাব দিল, তোর জন্য কি মানুষ ভালো পথে চলতে পারে না? আজব দুনিয়া। তুই না চলতি, সে ভালো হয়ে যাক, একদম মাম্মাস বয় টাইপের। তোর সেই দোয়ার প্রভাবে এমন চেঞ্জ। আরও কিছুদিন দোয়া কন্টিনিউ কর, ইনশাআল্লাহ সফলতা নিশ্চিত। অন্তির মস্তিষ্ক তন্নির যুক্তিকে পুরোপুরিভাবে মেনে নিতে পারল না। মাথায় চিন্তার ঘড়িটা টিকটিক করে বাজতেই লাগলো। মন বারংবার হুঁশিয়ারি বার্তা প্রেরণ করছে। কি চলছে লোকটার মাথায়? শায়দ আজ অফিস আওয়ারে বাড়িতে ফিরল। নাহার তখন খিটখিটে মেজাজে কাজের মেয়েটার উপর ডিটারজেন্ট ছাড়া ধুয়ে দিচ্ছে। এমনটা প্রায়শই দেখতে পাওয়া যায়। শায়দ দরজার সামনে দাঁড়িয়ে থেকেই স্ত্রীর উদ্দেশ্যে বলেন, নাহার, এত রাগ করো কেন? কি হয়েছে? কি হয়নি তাই বলো। রোজ রোজ এক জিনিস আমার ভালো লাগে না। ওকে কোনোদিনই আমি একেবারে কোনো কথা শোনাতে পারলাম না। শাহেদ স্ত্রীর রাগ সম্পর্কে জানেন। এতটুকুতেই রেগে অসুস্থ হয়ে পড়েন। বিপি হাই কিনা। সে এগিয়ে এসে নাহারকে টেনে সোফায় বসালেন। তাকে শান্ত করতে বলেন, বিশ্রাম নাও, এভাবে তো অসুস্থ হয়ে পড়বে। আমাকে বলো কি করেছে ও? সামনেই ছোট্ট যত্নে শান্ত হয়ে আসে নাহার। শরীর বয়স্ক হতে চলো, মন এখনও ষোড়শী কিশোরীর মতোই আদর যত্নের খোঁজ করে। স্বামী নামক ব্যক্তিটির যত্নে তৃপ্ত হয়ে আসে হৃদয়। শাড়ির আঁচলে মুখ মুছে ফোঁস করে শ্বাস ফেলে পড়ল, ওকে আমি দোকান থেকে 1 কেজি ডাল আনতে বলেছি। সে ধেই ধেই করে 1 কেজি চাল নিয়ে চলে এসেছে। ফেরত পাঠিয়ে বারবার করে বলেছি মুসুর ডাল আনতে, আর ও আনছে ছোলার ডাল। এমন উল্টাপাল্টা কাজ করলে আমি ওকে দিয়ে কি করব? শাহেদ ফোঁস করে শ্বাস ফেলে রান্নাঘরের দরজার সামনে চুপ করে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখল। মেয়েটার বয়স অন্তির মতোই হবে। বাংলা সিনেমার ভক্ত খুব। সারাদিন মুখে তার বিভিন্ন সিনেমার গান আর কাহিনী ঘোরে। সেক্ষেত্রে এসব টুকটাক বিষয় ভুলে যাওয়াটা অস্বাভাবিক নয়। প্রত্যেকটা মানুষের মাঝে আলাদা রকম ক্ষমতা থাকে। এই মেয়েটার মাঝে আছে কাজের বিষয়গুলো ভুলে যাওয়ার ক্ষমতা। শায়দ গম্ভীর স্বরে মেয়েটাকে বলে, তুমি কি এখানে থাকতে চাও নাকি চলে যেতে চাও? মেয়েটা মাথা নিচু করেই জবাব দিল, থাকতে চাইছি সাহেব। শায়দ ফের বলল, তাহলে আমার মিসেসকে আর এভাবে জ্বালাতন করবেন না কেমন? তোমাকে আমি একটা ডায়েরি আর কলম দিব। কিছু বলার সাথে সাথে চট করে নোট করে ফেলবে, তাহলে আর ভুল হবে না। জি আচ্ছা সাহেব। লিখতে পারো তো? পড়াশোনা করেছো? জি পারি সাহেব। 5 পর্যন্ত লেখাপড়া জানি সাহেব। এখন যাও, কাজে লেগে পড়ো। কাজে মেয়ে যেতে শাহেদ স্ত্রীর দিকে ফের চিন্তিত স্বরে বলেন, তোমায় এভাবে হাইপার হতে না করেছি না? এমনটা যেন আর কখনো না দেখি নাহার। তুমি এখন কিশোরী নেই, বুঝতে হবে তোমাকে। নাহার এক বাক্যে স্বামীর কথা মেনে নেয়। শাহেদ গলাটাই ঢিল করতে করতে বলে, মেয়ে কোথায়? কোথায় আর? কলেজে। শাহেদকে হঠাৎ চিন্তিত দেখায়, যেন হঠাৎ করে কোনো একটা ব্যাপার তাকে খুব ভাবাচ্ছে। নাহার তার লক্ষ্য করে কোমল গলায় বলে, কিছু হয়েছে? শাহেদ মাথা নাড়ে। মেয়ের বিয়ের ব্যাপারে কিছু ভেবেছো নাহার? নাহার চমকে তাকায় স্বামীর দিকে, অবাক গলায় বলে, মেয়েটা এখনো ছোট, বিয়ের জন্য অনেক সময় বাকি আছে। এখন এসব নিয়ে ভাবাভাবির দরকার কি? শাহেদ মাথা দুলিয়ে সায় জানায়, বলে, আমিও তাড়াহুড়ো করতে চাচ্ছি না, কিন্তু আজিমকে তো চেনো, আমার বন্ধু ডাক্তার আজিম। ওর ছেলেটা এবার মেডিকেল শেষ করে জবে ঢুকলো। আজিমের হসপিটালে জয়েন হয়েছে শুনলাম। হ্যাঁ তো। আজিম চাচ্ছে ছেলেকে বিয়ে করাতে। আরবের মতো হীরের টুকরো ছেলেকে
আমি মেয়ের জন্য বেস্ট বলে মনে করি। মেয়েটাকে চেনা পরিচয়ের মধ্যে দিতে পারলে বুকের উপরের ভার কিছুটা নামতো আর কি। নাহারকে চিন্তিত দেখালো। শাহেদের উপর তার ভরসা আছে। শাহেদ যখন বলেছে নিশ্চয়ই ছেলেটা তাদের মেয়ের জন্য উপযুক্ত। তাছাড়া তার মেয়েটা যা দোষী, অমন মেয়েকে কোনো ভালো ছেলে বিয়ে করবে? তাছাড়া মেয়েকে বিয়ে তো দিতেই হবে, আজ হোক বা কাল। নাহার স্বামীর কাঁধে হাত রাখলো। শাহেদ তাকাতেই বলল, তুমি আজিম ভাইয়ের সাথে কথা বলো, আমি মেয়েকে দেখছি। সূর্য পশ্চিমে হেলে পড়েছে, রক্তিম হয়ে উঠেছে আকাশ। আজ পুরোটা দিন সূর্য তার প্রখরতা বিছিয়ে বেরিয়েছে। অন্য দিনের মতো মেঘের দল এসে তাকে রুখে দেয়নি। অন্তি আর তনি কলেজ গেটের সামনে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছে, কিন্তু আজ যেন রিক্সায় এই ধরনের বুক থেকে ভ্যানিশ হয়ে গেছে। কোথাও কোনো রিক্সার খোঁজ নেই। ব্যাপারটাই অন্তি বিরক্ত হলো। তন্নি আকাশ সম উৎসাহ নিয়ে বলল, দোস্ত, ডোন্ট ইউ থিঙ্ক আমাদের একটা রিক্সাওয়ালা বফ দরকার? চাইলে যখন তখন রিক্সা চড়ে ঘুরে বেড়াবো। ভাবতেই সেই ফিল আসতেছে। অন্তি অতিষ্ঠ চিত্রে দাঁতে দাঁত চেপে খেকিয়ে ওঠে। মুখা বন্ধ রাখ তন্নি, আর একবার মুখ খুলেছিস তো তোর জীবনের দ্য এন্ড ঘটাতে দুবার ভাববো না। অন্তি না চাইতেও দুঃখ প্রকাশ করে ফেলল। তুই নেই রে পাখি, ধিয়ান ভাইয়ের মতো ডেঞ্জারাস হয়ে গেছস। ভালোবাসার কি দারুণ ক্ষমতা। সত্যি কি তাই? অবশ্য অন্তিরও আজকাল মনে হয় সে দিহানের মতো খিটখিটে স্বভাবের হয়ে গেছে। একটুতেই কি রাগ তার। অন্তি নিজের এসব উদ্ভট আচরণের জন্য দিহানকেই দায়ী মনে করে। তার সকল খারাপ অভ্যাসের কারণ এই লোক। ভাবনা থেকে সে বের হলো তন্নির কথায়। দোস্ত, তোদের বিয়ে হলে তো দেখছি ঘোর বিপত্তি ঘটে যাবে। দুইয়ে দুইয়ে চার, মানে তোদের বাচ্চারা। আমার তো ভাবতে হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। তন্নির এসব নাটকে অভ্যস্ত অন্তি জবাব না দিয়ে হাঁটতে শুরু করলো। রিক্সার বর্ষে থাকলে রাত ফুরিয়ে দিন হয়ে যাবে, তাও রিক্সা পাবে কিনা সন্দেহ। তাছাড়া তন্নির ভাবনা কেবল তার বাচ্চাদের কাছে পৌঁছেছে, আর কিছুক্ষণ পর হয়তো নাতি নাতনির কাছেও পৌঁছে যাবে, বলা যায় না। তনিও অন্তির পিছু পিছু চলতে শুরু করেছে, কিন্তু তার মুখ বন্ধ নেই। মাঝে মাঝে তার মুখ আউট অফ কন্ট্রোলে চলে যায়, ছুটতেই থাকে। হাজারবার ব্রেক কষলেও লাভ হয় না। আজও তেমন হয়েছে। সে চেয়েও তার মুখের শাটার টানতে পারছে না। মরে আজ দিহানেরও দেখা মিলল। জিপের দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, পরনে পাঞ্জাবির হাতে গুটিয়ে রেখেছে। মৃদু বাতাসের তালে ঘন চুলগুলো দোল খাচ্ছে। সাদা বলিষ্ঠ হাতে চকচকে কালো বেল্টের ঘড়িটা বড্ড মানিয়েছে। অন্তি আর চোখে সবটা দেখল। মন চাইল লোকটা যেন একবার তার দৃষ্টি তুলে তাকায়। তার ভারী দৃষ্টিতে খান খান করে দিক কিশোরীর হৃদয়। কিন্তু পুরুষটা যে বড্ড অবাধ্য। অন্তির মনের ব্যাকুলতাকে দূরে ছুঁড়ে ফেলে অন্তির দিকে একবারও চাইল না চোখ তুলে। জিপে দরজা খুলে চড়ে বসলো তাতে। দাম্ভিকতার সাথে প্রস্থান করলো জায়গা। তারপর তাকে অনুসরণ করে সাই সাই করে বাইক নিয়ে ছুটলো সবাই। মিনিটের মাঝে ফাঁকা হয়ে গেল জায়গা। দিহানের এমন ইগনোর করার ব্যাপারটা অন্তির পাহাড় সমান উঁচু ব্যক্তিত্বে আঘাত হানলো। নিজ মনকে দু চারটা কটু বাক্য শুনিয়ে পা বাড়ালো বাড়ির পথে। দুপা এগাতেই পাশ ঘেঁষে একটা রিক্সা এসে থামলো। আপা ওঠান। অন্তি রিক্সাওয়ালার দিকে একবার তাকিয়ে পেছন খুলো। রাস্তায় গাড়ি আর অপরিচিত লোকজন ব্যতীত পরিচিত মানুষের মুখের মানুষটাকে সে কোথাও দেখতে পেল না। তবু অন্তির মন বলছে ধ্যান আশেপাশে কোথাও আছে, নীরবে গোপনে তাকে দেখছে। এই রিক্সাটাও তার ঠিক করে দেওয়া। তনিয়া হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছে, এর জন্য অন্তির আগেই সে রিক্সায় চেপে বসেছে। অন্তি বিনা বাক্যে বিষণ্ণ মন নিয়ে উঠে বসলো। ধ্যান নামক মানুষটার প্রতি তার অভিমান গাঢ় হলো। মানুষটা এমন কেন করছে? না তাকে কাছে টানছে আর না দূরে যেতে দিচ্ছে। শূন্যের মাঝামাঝি উদ্দেশ্যহীনভাবে ঝুলিয়ে রেখেছে তাকে। সে কি বোঝে না এতে অন্তির কষ্ট হয়, নাকি তাকে কষ্ট দিতেই এত আয়োজন? পুরোটা রাস্তা নীরবতায় কেটে গেল। তন্নির গলার কাছে এত শত কথা এসে আটকে রইল। অন্তির মনের অবস্থা বুঝতে পেরে নিজের মুখকে বন্ধ করে রেখেছে সে। অন্তিদের বাসার সামনে রাস্তায় এসে রিক্সা থামলো। এবার কোনো রকম ভয় ছাড়াই একা নেমে দাঁড়ালো সে রিক্সা থেকে। যদিও শাড়ি অনেকটা এলোমেলো হয়েছে,
কুচিতে পা লেগে কুচি খুলে এসেছে অনেকটা। কোনো রকম তা আঁকড়ে ধরে বাকিটা রাস্তা হেঁটে বাসায় ঢুকলো। অন্তি গেট দিয়ে ঢুকতেই তনি ছোট্ট করে শ্বাস ফেলো, সামনে ফিরে পড়ল। মামা চলেন। তার মনটাও কেমন বিষিয়ে এসেছে। সে কি একবার দিয়ান ভাইয়ের সাথে অন্তির ব্যাপারে কথা বলবে? কিন্তু তার জন্য যে পর্যাপ্ত সাহস দরকার। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ভেজা মাটির সোদা গন্ধ ছড়িয়ে পড়েছে সর্বত্র। অদ্ভুত মায়াজন্য মাদকতায় পূর্ণ সে গন্ধ। প্রকৃতি ভীষণ শীতল হয়ে পড়েছে। গায়ে পাতলা চাদর টানতেই ঘুমে চোখ দুটো বুঝে আসতে চায়, যেন কত বছরের নির্ঘুমতায় ক্লান্ত হয়ে পড়েছে চোখ দুটো। বছর পর প্রকৃতির পরশ পেয়ে সকল ক্লান্তিকে ঝেড়ে ফেলতে চাইছে। অন্তির রুমের জানালায় টাঙ্গানো সাদা ধবধবে পর্দাগুলো চঞ্চল ছুটছে। বাতাসের তাড়নায় তারা স্থির থাকতে ব্যর্থ। রাতে জানালা বন্ধ করা হয়নি। বৃষ্টির ছিটে জানালার পর্দার অনেকাংশ ভিজে গেছে। পর্দা উড়ে চলার ফাঁকে ফাঁকে বাইরের স্বল্প সতেজ দৃশ্য চোখে আটকাই অন্তির। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে, সাথে আসছে চাল ডাল একত্রে করে রান্না করা নরম খিচুড়ির ঘ্রাণ। অন্তি আলগোছে উঠে বসে। নাসরন্ধে খিচুড়ির ঘ্রাণ প্রবেশ করা মাত্রই তার নিজেকে ভীষণ ক্ষুধার্ত মনে হচ্ছে। আলগোছে চুলগুলো হাত খোপা করে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায় সে। ঝটপট ফ্রেশ হয়ে ডাইনিংয়ে যেতে দেখা যায় সেখানে আগে থেকে তার বাবা বসে আছেন। আজ অফ ডে না হতেও সে বাসায়, এমনটা খুব কমই দেখা যায়। প্লেটে খাবার নিয়ে তার জন্যই অপেক্ষা করছিলেন। খিচুড়ির পাশেই বড় বাটিতে রাখা মুরগির ঝাল মাংস, বেগুন ভাজিও করা হয়েছে। এসব অন্তির পছন্দের খাবার। বৃষ্টির দিনে নরম খিচুড়ি খাওয়ার অন্যরকম একটা আনন্দ আছে। নাহার এসে চেয়ার টেনে বসতে বসতে মেয়েকে উদ্দেশ্য করে বলেন, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? জলদি খেতে বস, খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে। শাহেদ মেয়েকে দেখে মুচকি হাসে, বলে, আচার আছে মা, নিয়ে আসো তো। অন্তি মাথা নাড়িয়ে আচার আনতে রান্নাঘরে চলে যায়। পরিবারের প্রতিটা মানুষ কত স্বাভাবিক আচরণ করছে, যেন সব আগের মতো সাজানো গোছানো রয়েছে। ছোট্ট একটা সুখী পরিবার, যেখানে সব কিছুতে রয়েছে ভালোবাসার ছোঁয়া। কিন্তু আদৌ কি তাই? এই সবটাই কি সত্যি, নাকি কেবল অভিনয়? অন্তি গতকালের কথা মনে করে। গতকাল সন্ধ্যায় শাহেদের সাথে এক ভদ্রলোক এসেছিলেন। সম্পর্কে তিনি শাহেদের ভীষণ কাছের একজন বন্ধু। অন্তি অবশ্য তার নাম কয়েকবার শুনেছি। ডাক্তার আজিম খন্দকার, বেশ ভালো মানের ডাক্তার তিনি। ভদ্রলোক বেশ রসিক ধরনের। অন্তি তার সাথে কথা বলে তেমনটাই মনে হয়েছে। কথায় কথায় জানতে পেরেছে ভদ্রলোকের একটা মাত্র ছেলে রয়েছে। সে গল্প শুনে অন্তির এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আরাব নামের লোকটা অত্যন্ত রকমের সুপুরুষ, যার এত এত ভালো গুণ। সে সুপুরুষ ব্যতীত কি হতে পারে জানে নেই অন্তির। কথার এক পর্যায়ে ভদ্রলোক কৌশলে তার গুণধর ছেলের ছবিখানাও দেখিয়েছে অন্তিকে। বেশ সুদর্শন বলে চলে। ব্যাপারটা এ পর্যন্ত এসে থামলেও চলতো, কিন্তু ব্যাপারটা তখনই খারাপের দিকে গেল যখন ভদ্রলোক কথা চলে অন্তির সামনে শাহিদকে বলল, তোর মেয়ে ছোটোটাকে কি, তোর মেয়েকে কি আমি বা তোর বাবি অন্য সব শ্বশুর শাশুড়ির মতো রান্না করে আটকে রাখবো নাকি? আমার বৌমা হবে আমার সন্তানের মতো। এখানে যেভাবে আসছে আমার কাছেও সেইভাবেই থাকবে। বন্ধুর কথাই ভরসা পায় শাহিদ। উজ্জ্বল হেসে মাথা নাড়িয়ে বলে, তাহলে তো সমস্যার আর কিছুই দেখছি না। অন্তি শক্ত হয়ে বসে তাদের আলোচনা শোনে। তার কান অবধি বাদবাকি কথা পৌঁছাতে পারল না। বুকের ভেতরটা কেমন জমে এসেছে, কলিজে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে যেন। এমন বিপদের কথা সে তো কখনো ভাবিনি। তার বয়স হবে 17। এত দ্রুত কেন? অন্তির চোখ ভরে আসে। মাথায় হাজার চিন্তা দলা পাকাতে থাকে। কারোর কথা ছাড়া দ্রুত উঠে দাঁড়ায়। রুমে যেতে নিলে আজিম সাহেব বাধা দিয়ে বলে ওঠেন, মামুনি বসো, আরও কিছুক্ষণ গল্প করি তোমার সাথে। অন্তির পা অবশ হয়ে আসছে। সে কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারছে না। দিহানকে ছাড়া অন্য কাউকে তার চায় না। সে ব্যক্তি যতই সুপুরুষ হোক না কেন, অন্তির কেবল দিহানকে চায়। আজিম সাহেবের কথাই খুব কষ্টে ঠোঁট টেনে স্বল্প হেসে সে বলে, আমার শরীর খারাপ করছে আঙ্কেল, অন্য এক সময় কথা হবে।
দ্রুত প্রস্থান করতে নিলে অন্তির মনে হয় তার পায়ে যেন পাথর বেঁধে দেওয়া হয়েছে। সে কিছুতেই পা টেনে রুম অবধি যেতে পারছে না। শাহেদকে চিন্তিত দেখালো। মেয়ের এভাবে চলে যাওয়াটা তার কাছে ভালো লাগলো না। চোখ ঘুরিয়ে স্ত্রীর দিকে তাকাতে দেখা গেল সেও অবাক চোখে তাকিয়ে আছে। অন্তির স্বভাবত চটপটে ধরনের, কথা বলার মানুষ পেলে তার মুখ ননস্টপ চলতে থাকে। এতক্ষণ পর্যন্ত সব তো ঠিকই ছিল। বিয়ের কথা উঠতেই মেয়েটা শাহেদের যতটুকু বোঝার সে বুঝে ফেলেন। এ বয়সে মেয়েরা বিয়ে করে নিজের স্বাধীনতা নষ্ট করতে চায় না। বিয়ে বলতেই তারা চার দেওয়ালে বন্দি জীবন মনে করে। মেয়েকে বুঝিয়ে বলেই বুঝতে পারবে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আজিম সাহেব বিদায় নেন তার খানিক বাদে। রাতে খাবার টেবিলে অন্তি না আসে শাহেদ স্ত্রীকে বলেন, মেয়েকে ডাকছো না কেন? নাহার প্লেটে ভাত তুলতে তুলতে বলে, তোমার মেয়েকে তুমি কেন ডাকছো না? দুবার ডেকেছি, দরজা খোলেনি। স্ত্রীর এমন গাছাড়া ভাব শাহেদের কখনোই পছন্দ হয় না। মেয়েটা না খেয়ে থাকবে নাকি রাতে? নিজেই উঠে এসে অন্তির রুমে দরজায় কড়া নাড়ে। দরজা খোলো রূপবন্তী। ভেতর থেকে জবাব আসে, আমি খাবো না, ক্ষুধা নেই। শাহেদের হঠাৎ করে খুব হাসি পায়। পুরনো দিনের কিছু কথা মনে পড়ে। তার যখন বিয়ে হলো নাহার তখন বেশ ছোট। তাকে একটু আধটু বকলেই ঘরের দরজা বন্ধ করে বসে থাকতো। সব রাগ খাবারের ওপর দিয়ে চলে যেত। মেয়েটাও হয়েছে তেমন, একদম মায়ের কপি। কিন্তু এখন হাসলে চলবে না। মেয়ের ছোট্ট মনে নিশ্চয়ই বাবার প্রতি অভিমান জন্মেছে। এই অভিমানকে ক্ষোভে রূপ নিতে দেওয়া যাবে না। তার পূর্বে মেয়েকে বোঝাতে হবে তাকে এই বয়সটা খারাপ। এই বয়সে ছেলে মেয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে বাবা হয়ে মেয়ের বিন্দু ক্ষতি চায় না। ঘড়িতে 10টা বাজে। অন্তি বসার ঘরে এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সামনের সোফায় বসে তার বাবা মা এবং বড় চাচা। বড় চাচার হঠাৎ এই রাতে এখানে আসার কারণটা অন্তির অজানা। শাহেদ মূলত মেয়েকে বোঝানোর জন্য এত রাতে বড় ভাইকে কল করে ডেকেছেন। বংশের মাথা তিনি। বাচ্চা থেকে বড় সকলেই বেশ মেনে চলেন তাকে। নীরবতা ভেঙে অন্তির বড় চাচা শাহিন রাশভারী গলায় বলেন, এখানে এসে বসো। আসামির মতো দাঁড়িয়ে আছো কেন? কোনো অন্যায় করেছো তুমি? অন্তি দুদিকে মাথা নাড়ে। শাহেদ মুচকি হাসে। সে উপযুক্ত লোককেই এনেছেন মেয়েকে বোঝাতে। অন্তি চুপটি করে সামনের সোফায় বসে। তার বুক অস্বাভাবিকভাবে কাঁপছে। ইতিমধ্যে তার সচেতন মস্তিষ্ক বড় চাচার আসার কারণ উদ্ঘাটন করে ফেলেছে। সোজা কথায় আসি, আবার ছেলেটার ছবি দেখেছো? চাচার কথাই মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে যায়। তার ধারণাই ঠিক। ঝেপে আসা কান্না চেপে রেখে অন্তি মাথা নাড়ে। সে দেখেছে। শাহিন সাহেব পুনরায় বলেন, ছেলেকে দেখে তোমার অপছন্দ হয়েছে? অন্তি মাথা নাড়িয়ে না জানে। শাহিনের সাথে শাহেদও স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই পর্যায়ে শাহেদ কথা বলেন, বাবা তোমার খারাপ চায় না মা। আরব ছেলেটা ভীষণ ভালো, আমি খোঁজ নিয়েছি। তাছাড়া এখন বিয়ে হলেই আমরা তোমায় দিয়ে দিব না ওদের কাছে। তোমার যখন মনে হবে তুমি ও বাড়িতে যেতে প্রস্তুত, তখন আমরা ব্যবস্থা নিব। অন্তি বাবা চাচাকে সম্মান করে এবং ভয়ও পায়। কিন্তু তাই বলে নিজের মতের বিরুদ্ধে সে কারোর কথাই চুপ করে মেনে নেওয়ার মতো মেয়ে না। এবারও তাই হলো। সে বাবার মুখের উপর বলল, আমি তাকে বিয়ে করতে চাই না বাবা। আমি এখন বিয়ে করতে চাই না। কেন মা, খুলে বলো। না বললে বাবা বুঝবে কিভাবে? অন্তি এখানেই ভুলটা করে বসে। বাবার কাছে বায়না করলেই সব পাওয়া যায়, সে চিন্তা থেকেই জীবনের প্রথমবারের মতো চূড়ান্ত বোকামিটা করে বসে সে। কিন্তু মেয়েটা জানি না বাবার কাছে পুতুল চেয়ে আবদার করা আর জীবন সঙ্গী আবদার করা দুটোর মধ্যে মাইল মাইল তফাৎ রয়েছে। আবেগে আপ্লুত অন্তি কেঁদে কেঁদে ততক্ষণে হেসকি তুলে ফেলেছেন। মেয়ের এমন কান্না দেখে নাহার এসে মেয়েকে জড়িয়ে ধরে শান্ত করতে চেষ্টা করে। শাহেদ অস্থির হয়ে ওঠে। তার ছটফটে চঞ্চল মেয়েটা হঠাৎ করে এমন ভেঙে পড়ল কেন? শাহিনকেও চিন্তিত দেখালো। তার বংশের তারা এই মেয়েটা নিজের মেয়ের থেকেও বোধহয় এই জন্য ভাইয়ের মেয়েটার প্রতি এত স্নেহ তার। নাহার মেয়ের মাথায় আলতো করে হাত ছুঁয়ে দেয়। কাঁদে না পাগল মেয়ে, তুমি যা চাইবে সেটাই হবে। বাবাকে বলো তুমি কি চাও। মায়ের পরম চিনে অশান্ত মন শান্ত হয়ে আসে। ভাবনা চিন্তা ছাড়াই মেয়েটা তার মনের অত্যন্ত গোপন তথ্য তাদের নিকট পেশ করে।
আমি দিহান মির্জাকে পছন্দ করি। আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমার দিহান মির্জাকে চাই বাবা। আবেগ এই জিনিসটা মানুষের মধ্য থেকে বিবেককে টেনে হিসে বের করে আনে, সাময়িকভাবে জ্ঞান বুদ্ধিকে শূন্যের কোঠায় নামিয়ে আনে। অন্তি নিজেও জানে না তার এই ছোট্ট একটা স্বীকারোক্তি তার জন্য কতটা যন্ত্রণাদায়ক হতে চলেছে। তার বোকামন ক্ষণিকের জন্য ভেবে নিয়েছিল পরিবারকে তার পছন্দের কথা জানালে তারা হয়তো সব সময়ের মতো করে তার মাথায় সিনের হাত বুলিয়ে বলবে, এতে এত কান্নার কি আছে? আমার মেয়ে যা চাইবে সেটাই হবে। কিন্তু এটা কেবল তার ভ্রান্ত ধারণাই হয়ে থাকলো। বাস্তবটা তো ছিল ভিন্ন কিছু। তার কথা শেষ হতে না হতেই গালে দানবীয় আঘাতে ছিটকে পড়ল অন্তি। নিমিষে কি হলো কিছু বুঝে উঠতে পারল না সে। মাথার ভেতরটা কেমন ঝিম ধরে গেছে। এত তীব্র আঘাত এর পূর্বে কখনো সে কারোর থেকে পায়নি। জল ভরা দৃষ্টিতে মায়ের দিকে তাকাতে তার বুকের ভেতররা কেঁপে ওঠে। নাহার অত্যন্ত শীতল দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছেন। এত জোরে মেয়েকে আঘাত করেও তার ভেতর ন্যূনতম ব্যাকুলতা দেখা গেল না। কিন্তু অন্তির ঠিক মনে পড়েছে বেশ কিছুদিন পূর্বে অন্তির নিচ থেকে ডিম ভাজতে গিয়ে সামান্য তেল ছিটে পড়েছিল হাতে। ঠিক কতটাই না ব্যাকুল হয়েছিলেন সেদিন নাহার। চোখ দুটো ছলছল করে উঠেছিল। তার ফুলের মতো মেয়েটার হাতের ছোট্ট একটা অংশ পুরো লাল হয়েছিল। এই সামান্য জিনিসটা তাকে কতই পীড়া দিয়েছিল। তবে আজ অন্তি মাথা ঘুরিয়ে বাবার দিকে তাকায়, তার বুকটা আরো ভারী হয়ে আসে। শায়দ অন্যদিকে মুখ ঘুরিয়ে মাথা নিচু করে বসে আছে। অন্তি দিশেহারা হয়ে পড়েছে যেন। কি এমন ভুল করেছে সে? এমন অদ্ভুত আচরণই কেন করছে সবাই? কেউ কিছুই বলছে না। এই নীরবতা বড্ড যন্ত্রণা দেয় তাকে। সহ্য না করতে পেরে কেঁদে উঠে বলে, কি ভুল করেছি আমি? কেন এমন করছো তোমরা? তার এই কথার জবাব কেউ না দিলেও তার বড় চাচা গম্ভীর স্বরে তার বাবাকে উদ্দেশ্য করে বলে, আমাদের পরিবারের এ সমাজে একটা মর্যাদা আছে সাহেদ। আমাদের পরিবারের ছেলেমেয়েরা শিক্ষিত এবং সভ্য। আমরা আমাদের পরিবারের সাথে তেমনই কোনো ভদ্র সভ্য পরিবারের আত্মীয়তা করব। তোমার মেয়েকে বোঝাও, এখনো সময় আছে, সময় থাকতেই ভুল শুধরে নাও। শাহেদ বড় ভাইয়ের কথায় লজ্জায় মাথা নুইয়ে নেয়। জবাব দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছে সে। তার এত অহংকার যে মেয়েকে নিয়ে, সেই মেয়ের কারণে কিনা আজ তাকে এভাবে মাথা নামিয়ে রাখতে হচ্ছে। বুকটা অসহ্য জ্বলছে তার। অতি আদরে কি সত্যি মেয়েটাকে বিগড়ে ফেলেছে সে? শাহিন সোফা সেরে উঠে দাঁড়ায়, যাওয়ার জন্য প্রস্তুত নিয়েও দাঁড়িয়ে পড়ে। ফুলের গুটিসুটি হয়ে বসে থাকা অন্তিকে একবার পরখ করে বলে ওঠে, তোমাকে আমি এ পরিবারের ছেলে মেয়েদের মধ্যে সব থেকে বুদ্ধিমতী একজন ভাবতাম যে যেমনটা হোক না কেন তুমি হবে একজন পারফেক্ট মানুষ, যার প্রতিটা কাজে থাকবে সকলকে মুগ্ধ করার ক্ষমতা। তোমার ভেতর সেই প্রতিভা আমি দেখেছি, কিন্তু এভাবে লক্ষ্যভ্রষ্ট হলে কিভাবে? ছেলেটা তোমায় ঠিক কতদিন ধরে বিরক্ত করছে? পরিবারকে জানাওনি কেন? অন্তি সরল দৃষ্টিতে মুখ তুলে তাকায়। তার চোখের পানি এখনো গাল গড়িয়ে পড়ছে। চোখদ্বয় ফুলের লাল হয়ে উঠেছে। তার ক্রন্দনরত মুখ দেখে শাহিনের মনটা অস্থির হয়ে ওঠে। এই আদুরে মেয়েটার সাথে এত কঠিনতা সত্যি বেমানান। মেয়েটাকে ভালোবেসে বোঝাতে হবে তার রক্ত কখনো ভুলপথ বেছে নিবে না। ভাইকে নীরবে ডেকে এ ব্যাপারে কথা বলবে। এতক্ষণ নাহার চুপ থাকলেও বড় ভাসুরের প্রশ্নে মেয়েকে উত্তর না দিতে দেখে রেগে গেলেন খুব। দৃঢ় গলায় বলে উঠলেন, তোমাকে এতদিন এই শিক্ষা দেওয়া হয়েছে? বড়রা প্রশ্ন করলে জবাব দিতে হয়, এই সামান্য ম্যানার্সটাও ভুলে যাচ্ছ। নাহার যখন খুব রেগে যায় তখন কেবল তুমি করে কথা বলে। অন্তি মায়ের কথাতেই বুঝে নিয়েছে তার রাগের পরিমাণ, কিন্তু সে নিরুপায়। বড় চাচার প্রশ্ন সে ইচ্ছা করেই এড়িয়ে যেতে চেয়েছিল, কারণ সে চেয়েও দিহানকে পরিবারের কাছে খারাপ করতে পারবে না। যে মানুষটাকে সে এত ভালোবাসে, পরিবারের কাছে সে মানুষটাকে কিভাবে সে মিথ্যা অপবাদ দিয়ে খারাপ করে তুলবে? সে যদি সত্যিটা বলে তবে সেটাও তার পরিবারের কেউ ভালোভাবে গ্রহণ করবে না। এসব ভেবে সে এড়িয়ে যেতে চেয়েছিল, কিন্তু আজ হয়তো ভাগ্য বা নিয়তি কোনোটাই তার সাথে নেই। অন্তি ঢোকিল, সরাসরি কারো চোখে চাইতে পারল না। মাথা নিচু রেখেই বিড়বিড় করে বলল, সে কখনোই আমায় বিরক্ত করেনি।
নাহার মেয়ের দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে রইলেন, পরক্ষণে ক্রুদ্ধ হয়ে বললেন, অনেক বড় হয়ে গেছো দেখছি। আমি তো এতদিন লক্ষ্যই করিনি। আমি নিজের হাতে পালছি যে মেয়েকে, সে এত বড় হয়ে গেছে, মিথ্যা বলতে শিখে গেছে, রাস্তার একটা গুন্ডাকে বাঁচাতে চাইছো। এত অধঃপতন তুমি না বললেও রাস্তার ছেলেটা কেমন হয় আমরা জানি। তোমার রুচি নিচে নামলেও আমাদেরটা নামেনি। এসব মাথা থেকে ঝেড়ে ফেলো, বিয়ের জন্য প্রস্তুত নাও।